যখন রাজনীতির মঞ্চ অন্ধকারে ঢেকে যায়, ঠিক তখনই শহরের অলিতে গলিতে ভেসে ওঠে এক রহস্যময় ছায়া, জাকির খান। নারায়ণগঞ্জের দেয়ালে দেয়ালে তার নাম উচ্চারিত হলেই যেন ছড়িয়ে পড়ে এক অদ্ভুত সাসপেন্স। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার গন্ধ ছড়ালেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। প্রশ্ন ওঠে, কে এই জাকির খান? কেন তিনি এত বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে? তার জীবন কি কেবল অপরাধ আর ক্ষমতার গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? নারায়ণগঞ্জের রাজনীতিতে জাকির খানের পদচারণা শুরু হয় ৮০ দশকের শেষের দিকে। জাতীয় পার্টির প্রভাবশালী নেতা নাসিম ওসমানের ছায়াতলে তিনি গড়ে ওঠেন এক তরুণ ছাত্রনেতা হিসেবে। খুব দ্রুতই রাজপথে তার উপস্থিতি হয়ে ওঠে তীব্র স্লোগান, শোডাউন আর নীরব আতঙ্কের প্রতীক। তবে রাজনীতির খেলার নিয়ম বদলে যায় ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে। ৯০ দশকের শুরুতে নাসিম ওসমানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তাকে নতুন পথের সন্ধান করতে বাধ্য করে। ১৯৯৪ সালে তিনি যোগ দেন বিএনপির ছাত্র সংগঠনে, যেন স্পষ্ট বার্তা দেন তিনি শুধু অনুসারী নন, শীর্ষে ওঠার জন্যও প্রস্তুত। অল্প কিছুদিন পরেই তার নাম জড়িয়ে যায় নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত ঘটনার সঙ্গে। অভিযোগ ওঠে, প্রতিপক্ষ দয়াল মাসুদকে তিনি সোনার বাংলা মার্কেটের পেছনে হত্যা করেন। এই এক ঘটনায় রাতারাতি তাকে ভয়ঙ্কর ব্যক্তিত্বে পরিণত করে। কেউ তাকে নায়ক বলে, কেউ বলে খলনায়ক। এরপরে একের পর এক মামলা, কারাদণ্ড, আবার হঠাৎ প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় মুক্তি, সবকিছু মিলিয়ে তাকে নিয়ে জন্ম নেয় নানা জল্পনা কল্পনা। তিনি কি কেবল রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট, নাকি এর পেছনে কাজ করছে অদৃশ্য কোনো শক্তি? একদিকে কারাগারের জীবন, অন্যদিকে রাজপথে শক্তি প্রদর্শন। এই দুয়ের দোলাচলে জাকির খান ক্রমেই হয়ে ওঠেন রহস্যময়। ২০২৩ সালে নারায়ণগঞ্জের ইতিহাসে ঘটে এক কালো অধ্যায়, বিকেএমই এর পরিচালক সাব্বির আলম খন্দকারের হত্যাকাণ্ড। এই মামলার আসামির তালিকায় উঠে আসে জাকির খানের নাম। এর পরপরই দেশ ছেড়ে পাড়ি জমান থাইল্যান্ডে, যেখানে কিনে ফেলেন একটি আধুনিক 3 স্টার হোটেল। কোটি কোটি টাকার এই ব্যবসা কিভাবে গড়ে উঠল, এই প্রশ্ন তখনও অমীমাংসিত। এদিকে দেশে তার বিরুদ্ধে ঝুলে থাকে একের পর এক মামলা। বিএনপির রাজনীতিতে যখন নতুন মেরুকরণ শুরু হয়, তখন তার নাম আবারও আলোচনায় আসে। কিছু প্রভাবশালী নেতা চেষ্টা চালান তাকে বিকল্প নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করার। ঢাকায় বিএনপির হাইকমান্ডের সঙ্গে বৈঠক, থাইল্যান্ড থেকে সমর্থন জোগানো, মিটিল মিছিংয়ে তার ব্যানার, সব মিলিয়ে যেন নতুন করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু তার অতীত সহজে ছাড়েনি। সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডের মামলা আজও বিচারাধীন, আর এই মামলা তাকে ঘিরে রহস্যকে আরও ঘন করে তোলে। অবশেষে দেশে ফেরার পরপরই গ্রেফতার হন তিনি। তবে এই গ্রেফতারের দৃশ্য ছিল ভিন্ন রকম। মুখে সিগারেট, চোখে মুখে দম্ভ আর আত্মবিশ্বাস। আদালতের পথে সাংবাদিকদের সঙ্গে ঠাট্টা, সবকিছুই যেন এক নীরব চ্যালেঞ্জ। শত শত তরুণ সমর্থকের উপস্থিতি প্রমাণ করে তিনি এখনও রাজনীতির ময়দানে প্রভাবশালী এক ছায়া। এই সমর্থন ঠিক সাধারণ রাজনীতিবিদদের মতো নয়। তাদের চোখে তিনি এক ব্যাটম্যান সুলভ চরিত্র। প্রচলিত সিস্টেমের বাইরে থেকেও সিস্টেমকে নাড়িয়ে দেন। দেশে না থেকেও প্রভাব বিস্তার করা, বিদেশ থেকে নেতৃত্ব দেওয়া, সব মিলিয়ে তিনি যেন আন্ডারগ্রাউন্ড নায়ক। দলের কেন্দ্রীয় নেতাদের কাছেও তিনি তখনও গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। জাকির খানের প্রত্যাবর্তন নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। তৈমুর আলম খন্দকারের সঙ্গে তার পুরনো দ্বন্দ্ব কি আবার নতুন করে রূপ নেবে, নাকি অসংখ্য মামলা আর তরুণদের অন্ধ সমর্থনের মাঝখানে দাঁড়িয়ে তিনি শুরু করবেন রাজনীতির নতুন আরেক অধ্যায়? নিশ্চিত করে কিছুই বলা যায় না। তবে একটি বিষয় পরিষ্কার, জাকির খানের জীবন এক রহস্যে ঘেরা উপন্যাস, যেখানে প্রতিটি অধ্যায় লুকিয়ে আছে নতুন মোড়, নতুন চমক। তার গল্প শেষ হওয়ার নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে ধোঁয়াশা আরো ঘনীভূত হচ্ছে। সামনে কি অপেক্ষা করছে নারায়ণগঞ্জের জন্য? জাকির খান কি আবার অন্ধকার থেকে আলোয় ফিরবেন, নাকি হারিয়ে যাবেন অতলে? উত্তর খুঁজছে শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশ।